পীয়ূষ, বিকাশ আর অমিত এসেছিল রাজস্থানের এক ছোট্ট গ্রামের চিত্রে। ওই লোকেরা তাদের ব্যবসার জন্য সেই গ্রামে একটি কারখানা স্থাপন করতে চেয়েছিল, কারণ সেই গ্রামে জমি এবং শ্রমিক উভয়ই খুব সস্তা ছিল। ওই গ্রামে হোটেল সোলফুলে থাকার ব্যবস্থা করেছিলেন অমিত। হোটেল সোলফুল ছিল ছোট্ট একটি হোটেল। কোনো মোটা পাথর ছিল না, শুধু একটা সাদা তলা ইটের দালান আর নিচের তলায় একটা ভেজ রেস্তোরাঁ, টেবিল আর দরজা ধুলোয় ঢাকা। চুলার মতো কয়েক সপ্তাহ ধরে সেখানে জ্বলা হয়। হোটেলে পৌঁছতেই তারা দেখেন সেখানে কোনো কর্মী নেই। চৌকিদারের নামে এক বৃদ্ধ চাচা বসে বিড়ি ফুঁকছে। পীয়ূষ এবং বিকাশ দুজনেই অমিতকে বকাঝকা করতে শুরু করেছিল, কারণ হোটেলটি বুক করা অমিতের দায়িত্ব ছিল এবং হোটেলটি তৃতীয় শ্রেণীর বলে মনে হয়েছিল। ওদের কথা শুনে চৌকিদার চাচা ওদের তিনজনের কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো ওরা হোটেল সোলফুলে থাকবে কিনা। ওরা তিনজন মাথা নেড়ে হ্যাঁ বলল, আর চাচা জোরে হেসে উঠলেন। হাঁটতে শুরু করতেই গুনগুন করে কিছু একটা গুনগুন করে চলে গেলেন। ওরা তিনজন পাত্তা দিন না সেই চৌকিদার কাকুকে পাগল ভেবে। এমন সময় রিসেপশনে একজন লোক এলে। খাটো মাপের মোটা গোফওয়ালা ঘরের চাবি ওদের। ওরা উপরে নিজের ঘরে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। পীয়ূষ হঠাৎ তৃষ্ণার্ত বোধ করতে শুরু করে এবং পীয়ূষ নেওয়ার জন্য ঘরে কোনো জোর ছিল না। রুম থেকে বের হতেই সে রুম থেকে বের হয়ে গেল। কানে নুপুরের আওয়াজ শোনা গেল। নুপুর পরে কেউ যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে। পীয়ূষ ঘাবড়ে গেল। তার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগল, কারণ ওই হোটেলে আর কাউকে দেখা যায়। এবার তার ফ্লোরের করিডোরের শেষ প্রান্ত থেকে পায়েলের গলার সাথে সাথে একজন তরুণীর কণ্ঠের আওয়াজও হাসতে শুরু করে। সেই কণ্ঠস্বরের পেছনে ছুটতে শুরু করেন পীয়ূষ। তখন কেউ একজন তার কাঁধে হাত রাখতেই পীয়ূষ চিৎকার করে ওঠে। রিসেপশনিস্ট পানি নিয়ে পেছনে দাঁড়িয়েছিল। রেগে গিয়ে পীয়ূষ তথ্য আর জল রিসেপশনিস্টের কাছে নিয়ে নিজের ঘরে ফিরে গেল। গভীর রাতে বিকাশ ঘরের বাইরে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে কথা বলছে। সেই বারান্দা থেকে হাইওয়ে যাওয়ার দীর্ঘ পথটি স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎই ওই রাস্তায় ঘটে দুর্ঘটনা। বিকাশ চোখ গয়া। দৌড়ে নিচে নামতে গেলে তার পেছনে সাদা কুকুর পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে। লোকটির লম্বা সাদা দাড়ি এবং মুখে প্রচুর বলিরেখা ছিল। বিকাশ লোকটিকে দেখে ঘাবড়ে গিয়েছিল, কারণ লোকটি কেবল হ্যাভের দিকে তাকিয়ে হাসছিল। তারপর হঠাৎ বিকাশকে দেখে সে হাসে। হ্যালো বন্ধু, আপনার জন্য একটি হৃদয়বিদারক অ্যানিমেটেড ভৌতিক গল্প তৈরি করেছে। তাই আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সর্বশেষ ভিডিওটির বিজ্ঞপ্তির জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থামিয়ে দিই। যত তাড়াতাড়ি সেই মানুষটি উন্নয়নের দিকে একটি বড় বৃদ্ধির হার নিয়ে তার ঘরে এসেছিল। রুমে এসে যখন নিজের ঘরের জানালা দিয়ে সেই স্বর্গের দিকে তাকালেন, তখন সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। পরদিন তিনজন কারখানার পাশ দেখতে বের হল, কিন্তু গাড়ি স্টার্ট নিয়ে একটু এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেল। সাইডে কোনো বাস বা রাইড ছিল না, তাই রিসেপশনিস্টের নির্দেশে তারা তিনজন শহর থেকে একজন মেকানিককে ডেকে আন। 3 ঘন্টা পর মিস্ত্রি এলে কিছুক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থেকে বললেন গাড়িটি ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। ওরা তিনজনই মেকানিকের সাথে টোয়িং গাড়িতে উঠে সাইডে নেমে গেল। পাশ ফিরে তাকাতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তিনি মেকানিকের কাছ থেকে ফোন পেয়েছিলেন যে তার গাড়িটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং এটি তৈরি করতে কত সময় লাগবে, কোথায় যেতে পারবে। এখন তিনি ফিরে যাওয়ার জন্য একজন ট্রাক চালকের সাথে কথা বলেন এবং সেই ট্রাক চালককে হোটেলে খাওয়ানোর জন্য প্রলুব্ধ করে। কিন্তু যখন সে ট্রাক চালকের সামনে হোটেল সোলফুলের নাম দিলেন, তারপর সেই ট্রাক চালক ভীষণ নার্ভাস। ট্রাক চালক তাদের জানায় হোটেল সোলফুলে ভূতের বাস।
তিনি বলেন, হোটেল সোলফুল একটি কবরস্থানের উপর নির্মিত হয়েছিল। সেখানে একটি নয়, শতাধিক ভূত বাস করে এবং তাই সেখানে কেউ যায়। পীয়ূষ এবং বিকাশের সাথে দুর্ঘটনা তাকে ভাবতে বাধ্য করেছিল, কিন্তু অমিত ভূত এবং অতিপ্রাকৃত জিনিসগুলিতে বিশ্বাস করতেন। তিনি বিষয়টি ধামাচাপা দেন এবং ট্রাক ড্রাইভারকে তাদের হোটেল থেকে একটু দূরে নামিয়ে দিতে বলেন। অনেক অনুনয়-বিনয়ের পর ট্রাক চালক রাজি হলেন এবং তারা তিনজনই যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে পৌঁছে গেলেন। গোলমাল। অনেক রাত হয়ে গেছে এবং তিনজন ঘরে বিশ্রাম নিচ্ছিল। অমিত শুয়ে শুয়ে ফোন থেকে তোলা ছবিগুলোর দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ উঠে বসে পড়ল। যেন তার ইন্দ্রিয়গুলো উড়ে গেছে। তার ছবিতে দেখা যায় তার নিজের ঘরে অনেক শিশুকে দেখা গেছে, যে শিশুরা সম্ভবত সেই হোটেলে ভূত ছিল। অমিতের হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি যখন পীয়ূষ ও বিকাশকে ছবিগুলির কথা বলেন, তখন তারা তিনজনই খুব ঘাবড়ে গিয়েছিলেন। তিনি সেই হোটেলের রিসেপশনিস্টের খোঁজে নেমে এলেন, কিন্তু রিসেপশনিস্টের কোন চিহ্ন দেখা গেল না। সেখানে গিয়ে দেখেন বৃদ্ধ চাচা বসে আছে। সব খুলে বললেন বৃদ্ধ চাচাকে। তো সেই বৃদ্ধ চাচা হেসে বললেন, তিনি যখন হোটেলের ভিতরে ঢুকলেন তখন তার গাড়ির উপরে 4 জন লোক বসে আছে। তিনি জানান, গত 8 বছর ধরে হোটেল সোলফুলে ভূতের তাড়না। হোটেল তৈরি হওয়ার পর থেকে এখানকার ভূতেরা হোটেলে আসা মানুষদের জীবিত ফিরতে দেয় না। কাউকে দুর্ঘটনায় ফেললে তারা কাউকে আত্মহত্যা করতে বাধ্য করে। তারপর হোটেলের বারান্দা দেখিয়ে বললেন, সাদা কুকুর পরে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। লোকটি হোটেল তৈরি করতে অস্বীকার করেছিল, কারণ জায়গাটি একটি কবরস্থানের অন্তর্গত। কিন্তু কয়েক মাস পর হোটেলের সামনের সড়কে দুর্ঘটনায় মারা যান তিনি। এবং শেষ পর্যন্ত চৌকিদার তাদের তিনজনকে জানায় যে তাদের গাড়ি ঠিক করা যাচ্ছে না। গাড়ি তার সঙ্গে অনেক ছায়া নিয়েছিল। হোটেলে থাকা ওই বাচ্চাদের আত্মারা সেই গাড়িটি পছন্দ করেছিল এবং সম্ভবত সে কারণেই তারা তিনজন তখনও বেঁচে ছিল। বৃদ্ধ চৌকিদার তাদের প্রাণ বাঁচাতে এবং সেখান থেকে বেরিয়ে যেতে বললেন। এসব শুনে তিনজনের ঘামতে ঘামতে চলে গেল। তিনি এখনই হোটেল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা তিনজন তাদের লাগেজ নিয়ে চলে যাচ্ছিল যখন তারা রিসেপশনিস্টকে খুঁজে পেল। ওরা তিনজন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দ্রুত দৌড় দেয়। মহাসড়কে এসে ওই লোকজন সামনের গাড়ি থেকে লিফট চাইতে লাগলেও কোনো গাড়ি থামার নাম নিচ্ছে না। তারপর সেকশনিস্ট তার কাছে এসে হাঁপাতে লাগল। আমি তাদের জিজ্ঞেস করলাম কেন তারা পালিয়ে যাচ্ছে। রিসেপশনিস্ট তাদের হোটেলের ভিতরে ফিরে আসতে বললে হঠাৎ বাতাসে তার মাফলারটি উড়ে যায় এবং তারা তিনজন তার গলায় ফাঁসের চিহ্ন দেখতে পায়। তিনজনের পায়ের তলায় মাটি পিছলে যায়। তারা বুঝতে পেরেছিল হয়তো এখানে সবাই মারা গেছে, কেউ বেঁচে নেই। তিনজন ভয়ে হাইওয়ের পথ ধরে দৌড়াতে শুরু করে। কিছু দূর পৌঁছে তারা পেছনে তাকায়। সেই হোটেলের বাতাসে অনেক ভূত ঘুরে, আর রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই চৌকিদার আর রিসেপশনিস্টরা তাদের দিকে তাকিয়ে বিশ্রী হাসি হাসছিল। আজও চিত্রি গ্রামের কথা বলতে ওরা তিনজন খুব ঘাবড়ে যায়। তার জীবন রক্ষা পেয়েছিল, কিন্তু বাকি জীবন তার মনে সেই জায়গার ভয়।